বন্ধুরা, ইসরো এমন এক ঐতিহাসিক লঞ্চ করেছে যেটা দেশকে না কেবল সবচেয়ে অ্যাডভান্স রকেট দিয়ে দিয়েছে, বরং এমনই এক স্যাটেলাইট লঞ্চ করেছে যা পৃথিবীর হৃদস্পন্দনকেও শুনে ফেলবে। বন্ধুরা, মহাকাশে লঞ্চের পর 13 মিনিট থেকে শুরু করে 15 মিনিটের মধ্যে ইসরো কিছু সিক্রেট মিশনকেও সম্পন্ন করেছে। এই বিষয়ে আমি আপনাদের বলবো, কারণ এইবারের মিশনে রকেটও বিশেষ গুরুত্বপূর্ণ ছিল আর স্যাটেলাইটও। সেই জন্য বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং ইসরোর বিজ্ঞানীদের সম্মানে একটা লাইক অবশ্যই করবেন। এখন পৃথিবীর হৃদস্পন্দন শুনবে ভারতে অবজারভেশন স্যাটেলাইট EOS-08। ইসরো লঞ্চ করেছে এক ঐতিহাসিক রকেট। ছোট রকেটের হয়েছে সফল লঞ্চিং। 820 সেকেন্ড পর ইসরো পেয়েছে সবচেয়ে বড় সফলতা। আসলে 14 মিনিট পর ইসরোর সিক্রেট মিশন কি ছিল? তো বন্ধুরা, সবার প্রথমে SSLV-D3 রকেটের বিষয়ে জেনে নেওয়া যাক। SSLV স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল D3 এর মানে হলো তৃতীয় ডেভেলপমেন্টাল ফ্লাইট। এই রকেটকে মিনি, মাইক্রো এবং ন্যানো স্যাটেলাইটের লঞ্চিং অন ডিমান্ড মোডে করা যাবে, আর সেই জন্যই একে তৈরি করা হয়েছে। এর সফলতাপূর্বক লঞ্চের পর একে দেশের তৃতীয় সবচেয়ে অ্যাডভান্স রকেট ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে অপারেশনাল রকেটের তকমা দেওয়া হয়েছে। SSLV-D3 বিশেষ গুরুত্বপূর্ণ রকেট ভারতের। এটা পৃথিবীর নিচের কক্ষে 10 থেকে 500 কিলোগ্রাম পর্যন্ত স্যাটেলাইটকে 500 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবে। এ থেকে 300 কিলোগ্রামের স্যাটেলাইটকে সান সিঙ্ক্রোনাস অরবিটে পাঠানো যেতে পারে। এই অরবিটের উচ্চতা 500 কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। তো ইসরো এই ছোট রকেটের ব্যবহার করে ছোট স্যাটেলাইট লঞ্চিং এর বাজারকে দখল করে নেবে। এটা থেকে স্যাটেলাইট লঞ্চ করতে অনেক খরচ কম হবে এবং সময় অনেক কম লাগবে। SSLV এবার মাত্র 72 ঘন্টার মধ্যেই প্রস্তুত হয়ে যায়। এটা PSLV রকেটের থেকে 5 থেকে 6 গুণ বেশি সস্তা। PSLVর ওপর 130 থেকে 200 কোটি টাকার মতো খরচা হয়ে থাকে, আর অন্যদিকে SSLV মাত্র 30 কোটি টাকায় প্রস্তুত হয়ে যায়। SSLV রকেট লম্বায় 34 মিটার এবং চওড়ায় 2 মিটার। SSLVর ওজন 120 টন। বন্ধুরা, এই ছোট্ট রকেট এখন মহাকাশে শত্রুদের সারেন্ডার করাতে বড় ভূমিকা পালন করবে। এই নতুন জেনারেশনের কামব্যাক রকেটের মাধ্যমে ভারত এখন রাইট শেয়ার মোডে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সফলতা অর্জন করবে এবং চীনের মতো দেশকে কম্পিটিশনে পেছনে ফেলার জন্য এটা যথেষ্ট কাজের হাতিয়ার হতে চলেছে। বড় কথা হলো, লঞ্চিং এর সাথে সাথেই ভারত ক্রমাগতই বাম্পার অর্ডার পাওয়াও শুরু করে দিয়েছে। এখন ইসরো রকেট থেকে এক বছরে 30টারও বেশি স্যাটেলাইট লঞ্চ করতে পারবে। ইউরোপীয় দেশগুলো স্যাটেলাইট লঞ্চ করার জন্য অনেকটা পর্যন্ত রাশিয়ার উপর নির্ভরশীল থেকে এসছে এবং রাশিয়ান মহাকাশযান বছরের পর বছর ধরে ইউরোপীয় স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে এসছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, যার কারণে রাশিয়া যে সমস্ত অর্ডার পেত তাতে ভারী মাত্রায় কমতি লক্ষ্য করা গেছে। আমেরিকান এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান স্পেস সেক্টরেরও ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। আর অন্যদিকে চীনের টেকনোলজির ওপর এই দেশগুলো ভরসা করে না, কারণ তারা তাদের ওপর নজরও রাখতে পারে। এই সমস্ত কারণের জন্য ফায়দা এখন ভারতের হচ্ছে, আর ভারত ক্রমাগতই তার রকেট টেকনোলজিকে বিকশিত করেছিল, যা থেকে ভারত এই বিষয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা এবং সেফ লঞ্চিংকে পূরণ করতে পারে। আর এইদিকে SSLV পেয়েছে বড় সফলতা, কারণ এখন বিভিন্ন দেশ নিজেদের স্যাটেলাইটকে লঞ্চ করার জন্য ইসরোর সঙ্গে যোগাযোগ করছে। বন্ধুরা, ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড $18 মিলিয়ন সফলতা অর্জন করেছে, যার কারণে অস্ট্রেলিয়ার ফার্ম বেসড মেশিন 2026 সালে ইসরোর SSLV থেকে উপগ্রহ পেলোড লঞ্চ করবে। এটা অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত লঞ্চ করা সবচেয়ে বড় উপগ্রহ হবে। সবচেয়ে বড় কথা হলো, এতে ভারতের নিজস্ব কোম্পানিও থাকবে, যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম আনান্ত টেকনোলজিও যুক্ত হয়েছে, যে গত কয়েকটা মিশনে ইসরোকে ইঞ্জিনিয়ারিং পরিষেবা দিয়ে সাহায্য করেছে। মহাকাশ প্রোগ্রামে নিজস্ব উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার SSLV-র নিজস্বীকরণও করেছে, যার মাধ্যমে স্পেস সেক্টরে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। নিলামির পর SSLV নির্মাণ এবং সঞ্চালন নিজেরাই করতে সক্ষম হয়ে যাবে। এখন আপনাদের বলে রাখি, ইসরো যে স্যাটেলাইটকে লঞ্চ করেছে সেটা কেন এত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ইসরো SSLV-D3 রকেটের সাহায্যে EOS-08 এবং SR-0 ডেমোস্ট্রেশন স্যাটেলাইটকে উৎক্ষেপণ করেছে। এই নতুন স্যাটেলাইট থেকে আবহাওয়ার মনিটরিং, আপাতকালীন বিপদের মোকাবিলা করা
করা খুবই সহজ হয়ে যাবে। এই স্যাটেলাইটকে পৃথিবী থেকে 475 কিলোমিটারের উচ্চতায় গোলাকার অরবিটে পাঠানো হয়েছে। আর প্রায় 175 কিলোমিটার ওজনযুক্ত মাইক্রো স্যাটেলাইট EOS-08 কে ইসরো কেবলমাত্র 13 মিনিটের মধ্যে 475 কিলোমিটারের উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর তারই কেবল 3 মিনিট পর অর্থাৎ 17 মিনিটের মধ্যে SRGO ডেমোস্ট্রেট লঞ্চ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই EOS-08 স্যাটেলাইট বড়ই কাজের স্যাটেলাইট। এটা পৃথিবীর সমস্ত কম্পন শুনে ইসরোকে আগে থেকে জানিয়ে দেবে। পৃথিবীর কম্পন বা সুনামি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের তথ্য স্যাটেলাইট প্রদান করবে। স্যাটেলাইটে 3 স্টেট অপটেক পেলোড লাগানো রয়েছে। প্রথম হলো ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড অর্থাৎ EOIR, যেটা দিন রাত ইনফ্রারেড ফটো তুলবে। প্রথম হলো ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড অর্থাৎ EOIR, যেটা দিন রাত ইনফ্রারেড ফটো তুলবে। দ্বিতীয় হলো গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফ্লেক্টোমেট্রি পেলোড অর্থাৎ GNSSR, যেটা নেভিগেশনের তথ্য দেবে। এবং তৃতীয় হলো CQV ডজিমিটার। বন্ধুরা, ইসরোর এই মিশন ভারতের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এই মহাকাশযানের মিশন জীবন মাত্র 1 বছরের। বন্ধুরা, আরো একটা বিষয় এই মিশনে হয়েছে, আর সেটা হলো ইসরো এই মিশনের মাধ্যমে নিজেদের সিক্রেট মিশনকে পূরণ করতে পেরেছে। আসলে এই যে DSSB রকেট রয়েছে সেটা 3টে স্টেপে উৎক্ষেপণ হওয়া রকেট, কিন্তু এর শেষ পার্ট অর্থাৎ ভেলোসিটি ট্রিমিং মডিউল অর্থাৎ VTM এ লিকুইড ফুয়েলের ব্যবহার হয়ে থাকে। আর রকেটের এই পার্টি মহাকাশে স্যাটেলাইটকে লঞ্চ করার কাজ করে থাকে। রকেট উৎক্ষেপণের পর ঠিক 13 মিনিট পর রকেট EOS-08 কে তার কক্ষপথে ছেড়ে দেবে। আর তার পরবর্তী 3 মিনিট পর SR-0 তার থেকে আলাদা হয়ে যাবে। এই রকেট 475 কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইটকে লঞ্চ করার পর নিজের মিশন স্টার্ট করে দেবে। তো এই বিষয়ে তেমন কিছু তথ্য প্রকাশ করেনি, কিন্তু যে তথ্য প্রথমে লিক হয়েছিল তা অনুযায়ী ইসরো এই পার্ট থেকে DRDO ডাইরেক্ট এনার্জি ওয়েপেনের মতো টেকনোলজিকে স্পেসে টেস্ট করে থাকে, যার পর একে চিরকালের জন্য বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ কোন রকম প্রমাণ ছাড়া হয় না। বন্ধুরা, এর মানে হলো ইসরো এই বিষয়ে খুব ভালোভাবেই অগ্রসর হচ্ছে। যদিও ভারতকে মহাকাশ সেক্টরে অগ্রসর হওয়ার জন্য এখনো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কেননা দেশ ক্রমাগতই মহাকাশে স্যাটেলাইটকে লঞ্চ করে বড় লক্ষ্য অর্জন করতে চায় এবং চাঁদকে নিয়েও আমরা প্রস্তুত হচ্ছি আর একের পর এক মিশনকে লঞ্চ করছি। ইসরোর কাছে LVM-3 সবচেয়ে ভারী রকেটও রয়েছে, যদিও অন্যদিকে চাঁদের কক্ষপথ পর্যন্ত পৌঁছাতে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসার জন্য অধিক ক্ষমতার প্রয়োজন রয়েছে। তাই এর জন্য কাজও করা হচ্ছে, যার পর কোনো ভারতীয়কে চাঁদে অবতরণ করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসরো গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 কে অবতরণ করিয়ে নতুন সফলতা অর্জন করেছিল। আর এরই সাথে ভারত এখন বিশ্বের 4র্থ দেশ যে চাঁদে পৌঁছাতে সফল হয়েছে। জাপানের স্পেস এজেন্সি JAXA পরবর্তী মুন মিশনের জন্য আগে থেকে ইসরোর সাথে হাত মিলিয়ে নিয়েছে। চন্দ্রযান-3 চাঁদের সাউথ পোলে সফল ল্যান্ডিং এর পর এখন ভারত জাপানকেও সাউথ পোলে অবতরণ করাতে সাহায্য করবে। জাপানের স্পেস রিসার্চ এজেন্সি এর জন্য ইসরোর সঙ্গে হাত যে মিলিয়েছে। 2 স্পেস এজেন্সি একসাথে মিলে নতুন মুন মিশনের ওপর কাজ করবে, যার নাম দেওয়া হয়েছে লুপেক্স। আর ভারতে এটা চন্দ্রযান-4 নামে পরিচিত হবে। তো বন্ধুরা, মহাকাশে ভারতের অগ্রগতিকে দেখে আপনার কেমন লাগছে সেই অনুভূতি অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। এই বিষয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোকে ছোট্ট করে একটা মেসেজ, আপনারাও দয়া করে ঝামেলা অশান্তিতে না জড়িয়ে এই সব দিকে মনোযোগ দিন। দেখবেন আমাদের মতো আপনাদেরও অগ্রগতি হবে।